তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নিয়ে আমি আলোচনা করেছিলাম গতকালকে, একটা শব্দ লিখছিলাম, সেটা হচ্ছে বিদেশ ফেরত। তো বিদেশ ফেরতের ব্যাস বাক্য করতে বলছিলাম। আমরা জেনারেলি ব্যাস বাক্য আগে করব, তারপরে সমাস নির্ণয় করব। কারণ সমাসবদ্ধ শব্দ যেটা, সেটা আসছে কোথায় থেকে? সেটা আসছে এই ব্যাস বাক্য থেকে। আচ্ছা, বিদেশ ফেরত বলতে কি বোঝা যায়? নর্মালি বুঝতে পারি আমরা কি, বিদেশ হতে ফেরত। তো এই যে এখানে আমরা সমাসবদ্ধ শব্দে কি দেখতেছি? হতেটা বাদ গেছে, হতে বাদ গেছে, হতে বাদ গিয়ে এই সমাসবদ্ধ শব্দটা আসছে। তো হতে, এটা ছিল কি? এটা হচ্ছে একটা বিভক্তি। আর বিভক্তি হওয়া মাত্র এই সমাসের নাম কি হয়ে যাবে? তৎপুরুষ। কেমন তৎপুরুষ? এটা আমাদের বিভক্তিটা জানতে হবে। আমরা যদি বিভক্তির দিকে তাকাই, তাহলে দেখব হচ্ছে হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এগুলো একটা বিশেষ ধরনের বিভক্তি, তা বিশেষ পর্যায়ের মধ্যে আছে। এখন কোন পর্যায়ের মধ্যে আছে এটা জানতে হলে আমাদের কি করতে হবে? বিভক্তিগুলো জানতে হবে। হ্যাঁ, আমরা যদি বিভক্তির দিকে তাকাই, তখন আমরা দেখবো এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি। তো পঞ্চমী বিভক্তি, তখন এই তৎপুরুষের নাম কি হয়ে যাবে? পঞ্চমী তৎপুরুষ। তো বিভক্তির নামেই নামটা হয়, বিভক্তির নামেই সমাসের নামকরণ হয়। ঠিক আছে? আচ্ছা, মুছে দিলাম না, পরেরটায় যাই, পরের স্লাইডে। এখানে আমার পরিচয় দেয়া আছে, তোমরা যাদের প্রয়োজন দেখে নিও। প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো, অথবা গ্রুপে করতে পারো, যেখানে তোমাদের ভালো লাগে। গ্রুপে যদি কেউ লজ্জা পাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনালি করতে পারো। তবে আমি বলবো কি, জানার জন্য গ্রুপে প্রশ্ন করো, এতে সবাই বুঝতে পারবে। তোমাকে দিয়ে অনেক কিছু অনেকজনই শিখতে পারবে। তৎপুরুষ সমাস মানে সংক্ষেপে যদি বলি যে বিভক্তিযুক্ত কর্মধারয় তৎপুরুষ। খুবই ইজি একটা সংজ্ঞা। বিভক্তিযুক্ত কর্মধারয় তৎপুরুষ, এটা আমি বোঝার জন্য লিখছি, ব্যাকরণিক সংজ্ঞা আরো কঠিন, ওরাতে আমরা না যাই। যে সকল সমাসবদ্ধ শব্দ দেখতে কর্মধারয়ের মতো, কিন্তু তাদের ব্যাস বাক্যে বিভক্তি আছে, সেগুলো আর কর্মধারয় থাকে না, সেগুলো হয়ে যায় তৎপুরুষ। আচ্ছা, সহজে মনে রাখার উপায় কিছু আছে এখানে। বিভক্তিগুলা চিনে রাখলে তৎপুরুষ সমাস খুব সহজেই চেনা যায়। যে বিভক্তি লোপ পাচ্ছে, সমাসটির নামও সেই বিভক্তি অনুযায়ী হবে। ঠিক আছে? বিভক্তিগুলা চেনা থাকলে তৎপুরুষ সমাস খুব সহজেই চেনা যাবে। যে বিভক্তির লোপ পাচ্ছে, সেই বিভক্তির নামে সমাসটির নাম হবে। ঠিক আছে? তো তৎপুরুষ সমাসের আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। যে পূর্ব পদে বিভক্তি লোপ, যে বিভক্তি, তৎপুরুষ প্রত্যয় আমাদের বিভক্তি বারবার আসবে। তারপরে পরপদের প্রাধান্য, ওই যে একটা শব্দ লিখলাম তখন, বিদেশ ফেরত। তো বিদেশ ফেরত বলতে কি, বিদেশ বোঝায় না ফেরত বোঝায়? ফেরত মানে কি? মানে আসা, চলে আসা আর কি। তো আসারকেই তো বোঝায়। বিদেশ ফেরত বলতে তো আশাকে বোঝায়, বিদেশকে তো আর বোঝায় না। তাহলে এখানে পরপদের প্রাধান্য। ঠিক আছে? আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, বিদেশ এটা হচ্ছে শব্দের শুরুতে আছে, এটা পূর্বপদ, ফেরত এটা পরপদ। যেটা পূর্বে আছে সেটা পূর্বপদ, যেটা আগে আছে সেটা পূর্বপদ, যেটা পরে আছে সেটা পরপদ। এটা ৯ শ্রেণীতে বিভক্ত। আমাদের শ্রেণীগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসে। আমাদের পরীক্ষায় লিখতে হবে কোন তৎপুরুষ, এটা কি দ্বিতীয়া তৎপুরুষ, না চতুর্থী, না পঞ্চমী,
না সপ্তমী, এটা লিখতে হবে। এটা কর্মধারয়ের সহোদর। সহোদর মানে কি? ভাই। এটা কর্মধারয়ের সাথে অনেকটা সাদৃশ্য দেখা যায়। তো এটা কর্মধারয়ের ভাই হিসেবে ধরা হয় এখানে। আচ্ছা। তো কর্মধারয় নিয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা কথা বলি। ভবিষ্যতে হয়তো কর্মধারয় তৎপুরুষ ২ টা মিলে একটা সমাস করা হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। যে খুব বেশি দূরে নাই সেদিন। এরপরে যখন ব্যাকরণ সংস্করণ হবে, তখন হয়তো তৎপুরুষ এবং কর্মধারয়কে একীভূত করা হবে। আচ্ছা, এতক্ষণ যে বিভক্তি করলাম, এবার বিভক্তির স্লাইড আমাদের এসেই গেল। তো বিভক্তি কি? বিভক্তি হচ্ছে শব্দাংশ বা বর্ণ। তুমি বর্ণ বলতে পারো এটাকে। সম্পূর্ণটা একটা বর্ণের মতো আচরণ করে। তো বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক, কথাটা দেখো, সম্পর্ক তৈরির জন্য যে সকল বর্ণ ব্যবহৃত হয় তাই হচ্ছে বিভক্তি। সম্পর্কের আরেকটা নাম হচ্ছে অন্বয়। অন্বয় লিখলে তোমরা হয়তো বুঝতে পারতে না। এজন্য সহজ বাংলা ভাষায় লেখার চেষ্টা করছি, সম্পর্ক। এখানে বিভক্তিগুলো আসে আমরা দ্বিতীয়া বিভক্তি থেকে চেনা শুরু করব। প্রথম বিভক্তি শূন্য, ওটা দেখব না। বহুবচনগুলো পড়ার দরকার নাই। থাক, আপাতত বহুবচন না পড়লেও হবে। বহুবচন আপাতত তুমি জেনে রাখতে পারো, তবে না মুখস্থ করলে হবে। তবে এক বচন অবশ্যই মুখস্থ করতে হবে। তো দ্বিতীয়াগুলা কি আছে? কে, রে, এরে। তৃতীয়া কি? দ্বারা, দেয়া, কর্তৃক। চতুর্থী কি? দ্বিতীয়ার মতো, অর্থাৎ কে, রে, এরে এগুলা। পঞ্চমী কি? হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী কি? র, এর। সপ্তমী বিভক্তি কি? এ, অ, তে, এতে। এখানে নতুন করে শেখানোর কিছুই নাই। এই জিনিসটা সম্পূর্ণ মুখস্থর বিষয়। এখানে ওইভাবে বলে বোঝানোর কিছু নাই। তাই আমরা খুব দ্রুত এটা মুখস্থ করে নিব। এটা যদি আমরা না পারি তাহলে আমরা আসলে বিভক্তি মনে রাখতে পারবো না। বিভক্তি যেমন নামটা মুখস্থ করছো ছোটকালে, তেমনি বিভক্তি মুখস্থ করতে হবে। তুমি যদি তৎপুরুষ সমাস পড়ো, সেক্ষেত্রে বিভক্তিগুলো তোমার নামতার মতো কাজে দিবে অনেকটা। আচ্ছা, তৎপুরুষ সমাসের প্রকারভেদের দিকে আমরা যাই। তৎপুরুষ সমাস প্রধানত ৯ প্রকার। কয় প্রকার? ৯ প্রকার। তো প্রথমে আমরা কি দেখব? দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ কি? ওই যে দ্বিতীয় বিভক্তিগুলো আছে, কে, রে, এরে। ঠিক আছে? কে, রে। কে, রে লোপ পেলে তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন দুঃখপ্রাপ্ত কি? দুঃখকে প্রাপ্ত। বিপদ আপন্ন কি? বিপদাপন্ন কি? বিপদকে আপন্ন। আচ্ছা, আমি আরেকটা সহজ কিছু উদাহরণ দিই তোমাদের এই জায়গাতে। যেমন ধরো আমি লিখলাম কলা বেচা। পরীক্ষায় শব্দ আসছে কলা বেচা। এটা কোন সমাস? তোমার নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমরা আগে ব্যাস বাক্যটা করার চেষ্টা করব। কলা বেচা জিনিসটা কি? কলাকে বেচা। এটাই তো, না অন্য কিছু? কলা বেচা মানে কি? কলাকেই বেচা। এটা যে ব্যাস বাক্য কলাকে বেচা, এটা তো বোঝানোর কিছু নাই। কলা বেচা মানে কলাকে বেচা। এখন আমরা এই যে দেখবো এখানে কে লাগানো হয়েছে, কে। কেটা কার মধ্যে ছিল? দ্বিতীয়ার মধ্যে ছিল। তাহলে এটা কি তৎপুরুষ? দ্বিতীয়া তৎপুরুষ। ঠিক আছে? তাহলে এটা দ্বিতীয়া তৎপুরুষ। এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রশ্ন নাই। পরেরটা আমরা দেখব ছেলে ভুলানো। ছেলে ছেলে ভুলানো। দেখো আমি একটা লেখা লিখতেছি এখানে, ছেলে ভুলানো। ছেলে ভোলানো, এটা হচ্ছে আমাদের সমাসবদ্ধ শব্দ।
তো এটার ব্যাস বাক্য কি আসবে? ছেলেকে ভোলানো। তো এখানে কি কে রে ব্যবহার হয়েছে, কে রে যেহেতু ব্যবহার হচ্ছে, কে যেহেতু ব্যবহার হয়েছে, তাহলে এটা কি দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, ঠিক আছে, দুটো আমরা দেখলাম। আরেকটা দেখি, আরেকটা শব্দ আমরা লিখি, দেখো, ভাত রাধা। ভাত রাধা বা ভাত রান্না, যাই বলো, এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? আমরা একটু চেষ্টা করি ব্যাস বাক্যটা করার। ভাত রাধা কি হবে? ভাতকে, ভাত রান্না লিখছে, হ্যাঁ না? তাহলে কি হবে? ভাতকে রান্না। এটাই তো ব্যাস বাক্য। তো ব্যাস বাক্যগুলো আমরা কমন সেন্স দিয়ে করতে পারবো। উম, ভাত রান্না, এটা কি এমন হতে পারে যে ভাত দ্বারা রান্না, বা ভাত হতে রান্না, ভাতের রান্না বা ভাতের রান্না, এরকম তো আর না। ভাত কে রান্না, এটাই হবে ব্যাস বাক্য। যখন আমরা এখানে কে পাবো, তখন এটা বুঝে নেবো এটা দ্বিতীয়া। তাহলে এটা নাম কি হবে? দ্বিতীয়া তৎপুরুষ। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় না এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে। আমি দ্বিতীয় তৎপুরুষ থেকে পরেরটাতে যাই। তৃতীয়া তৎপুরুষ। আচ্ছা, তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ আমরা দেখি। তৃতীয় তৎপুরুষটা আমরা একটু দেখি। তৃতীয় তৎপুরুষে আমার বিভক্তি কি ছিল? তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। এগুলো যখন লোপ পাবে তখন তৃতীয় তৎপুরুষ হবে। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, মন গড়া। তো মন গড়া অর্থ কি? মন দিয়ে গড়া। শ্রম লব্ধ কি? শ্রম দিয়ে লব্ধ বা শ্রম দ্বারা লব্ধ। শ্রম দ্বারা লব্ধ। এখন আমি তো ইচ্ছা করলে বলতে বলতে হয় না মন গড়া মানে মনকে গড়া, শ্রম লব্ধ মানে শ্রমকে লব্ধ, এমন তো আর হতে পারে না। যারা, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদের যারা কমন সেন্স আছে, তোমরা তো নর্মালি এটা বুঝতে পারো। শ্রম লব্ধ মানে চমকে লব্ধ না, শ্রম দ্বারা লব্ধ। মন গড়া মানে মনকে গড়া না, মন দিয়ে গড়া। ঠিক আছে, আমি আরো দু একটা শব্দ এখানে লিখি। হীরক খচিত। তো এটার ব্যাস বাক্য কি হবে? হীরক খচিতর, হীরক দ্বারা খচিত। হীরক দ্বারা খচিত, এটা কি হবে তাহলে? তৃতীয়া তৎপুরুষ। আর তৃতীয়া তৎপুরুষ কেন হলো? কারণ এই যে দ্বারা দিয়ে লোপ পাচ্ছে, দ্বারা দিয়ে কর্তৃক, তিনটা যে কোনো একটা লোপ পাইলেই হবে। এখন ধরো আসলো স্বর্ণ গড়া। তো কি হবে এক্ষেত্রে? স্বর্ণ গড়া, স্বর্ণ দিয়ে গড়া। না, কি হবে? স্বর্ণকে গড়া হবে? না, স্বর্ণ দিয়ে গড়া হবে। এটা কমন সেন্সের ব্যাপার। তোমাদের যদি নর্মাল কমন সেন্স থাকে তখন এগুলো বুঝতে পারবা। আর যদি না থাকে, তাহলে আবার স্কুলে ভর্তি হও, তারপরে কলেজে ভর্তি হও। তো স্বর্ণ দিয়ে গড়া, এই জন্য এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ, যেহেতু দিয়ে লোপ পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষে, আচ্ছা, এখন এখন এখানে দেখো, চতুর্থীতে আবার কি দ্বিতীয়ার মতো কে রে আছে? আচ্ছা, চতুর্থী তৎপুরুষে কি আছে? কে রে। কে রে এটা দ্বিতীয়ার মতোই, কিন্তু আমরা আর একটা জিনিস পাচ্ছি না, জন্য নিমিত্ত। এই দুটা জিনিস আমরা একটু খেয়াল করব, জন্য নিমিত্ত আছে। যেটা জন্য সেটাই নিমিত্ত, একই জিনিস, একই কথা। ঠিক আছে। তো এখন এখানে আমি একটু আগে পড়ালাম কে রে দিয়ে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, এখন আমরা বলতেছি কে রে দিয়ে হবে চতুর্থ তৎপুরুষ। তাহলে জিনিসটা তো একই হলো। তাহলে তুমি দ্বিতীয় জায়গায় চতুর্থ লিখতে পারবা না? না, কোনো সময় লিখতে পারবা না। যখনই কে রে দেখবা তখন এটা জানবে এটা দ্বিতীয়া, চতুর্থী হয় না। তাই চতুর্থী হয় দু এক জায়গার ক্ষেত্রে, দু এক জায়গার ক্ষেত্রে, সেটা আমি তোমাদের এখনই লিখে দিচ্ছি। কে রে থাকার পরেও কখন চতুর্থী হয়।
লিখে দিচ্ছি, দেখো। কে রে বিভক্তি কখন চতুর্থী তৎপুরুষ? কে রে বিভক্তি যখন চতুর্থী তৎপুরুষ, এরকম উদাহরণ খুব একটা নাই। আমি জাস্ট 3টা শব্দ দিব, এই 3টাই ঘুরে ঘুরে আসে, এর বেশি আসে না। প্রথমটা হচ্ছে স্বামী ভক্তি, শব্দগুলো দেখো। তারপরে ধরো দেবদত্ত, তারপরে আরেকটা আছে গুরু ভক্তি। তো স্বামী ভক্তি, এটার ব্যাস বাক্য কি? স্বামী দ্বারা ভক্তি, না স্বামী দিয়ে ভক্তি, না স্বামী কর্তৃক ভক্তি? স্বামীকে ভক্তি। দেবদত্ত কি হবে? দেব কে দত্ত। গুরু ভক্তি কি হবে? গুরুকে ভক্তি। শুধুমাত্র এই 3টা ক্ষেত্রে তোমরা জেনে রাখো, এই 3টা ক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষটা চতুর্থী মতো কাজ করবে, মানে কেরে থাকার পরেও এটা হবে চতুর্থী তৎপুরুষ। এই 3টা ক্ষেত্রে শুধুমাত্র হবে চতুর্থী তৎপুরুষ। তাছাড়া কেরে লোপ পাওয়া মাত্র আমরা জানবো সেটা দ্বিতীয় হবে। ঠিক আছে, এখন আরেকটা আছে এখানে জন্য বা নিমিত্ত। জন্য বা নিমিত্ত, এই যে হজ যাত্রা কি হবে? হজ যাত্রা কি হবে? হজের নিমিত্ত যাত্রা বা হজের জন্য যাত্রা, তাই যা বলবো তাই হবে। বালিকাদের জন্য বিদ্যালয় বালিকা বিদ্যালয়, না কি হবে? বালিকা দ্বারা বিদ্যালয় হবে, না বালিকা কে বিদ্যালয় হবে? না, এখানে বালিকাদের জন্য বিদ্যালয় বলতে হবে, তো অথবা বালিকাদের নিমিত্ত বিদ্যালয় লিখতে পারো। এক্ষেত্রে এটা কি হবে? চতুর্থ তৎপুরুষ, কারণ নিমিত্ত জন্য যখনই আসবে মাঝখানে, লোপ পাওয়া মাত্র সেটা হয়ে যাবে চতুর্থই তৎপুরুষ। আচ্ছা, আমি একটা উদাহরণে যাই। ধরো লিখলাম মহিলা কলেজ, তো কি হবে এটার ব্যাস বাক্য? মহিলা দ্বারা কলেজ, না মহিলা দিয়া কলেজ, না মহিলাকে কলেজ? এগুলা হবে? এগুলা হবে না, হবে কি? মহিলাদের জন্য কলেজ। তো যেহেতু এখানে জন্য আছে, জন্যটার জন্য আমরা কি জানবো? জন্যটার জন্য আমরা জানবো এটা চতুর্থী তৎপুরুষ। ওকে, আচ্ছা পরে আরেকটাতে যাই। ধরো আছে ছাত্রাবাস। তো ছাত্রাবাস মানে কি? ছাত্রদের দেওয়া হয় যে বাস, এরকম কিছু? মানে যে উপরে প্রথমে ছাত্র পরে আছে বাস, তো কি ছাত্রদের দেওয়া হয় বাস, এরকম কিছু? না। দেখো, প্রথমে ছাত্র সে ঠিক ঠিক আছে, কিন্তু পরে দেখো আবাস, যে আকার, এটা একটা তো কি হবে এটা? ছাত্রদের জন্য আবাস। আবাস অর্থ কি? থাকার জায়গা। এটাও কি হবে? এটাও হবে চতুর্থী তৎপুরুষ। তো এরকম আরো কিছু শব্দ আছে। শব্দ দু একটা আমি লিখে দিই এখানে, দেখে নাও। ধরো খেয়াঘাট, কি হবে? খেয়ার জন্য ঘাট। মাপকাঠি, মাপের জন্য কাঠি। বিয়ে পাগল, অথবা বিয়ে পাগলা। বিয়ের জন্য পাগলা, আর কি হতে পারে? বিয়ে পাগলি, বিয়ের জন্য পাগলি। ঠিক আছে, এরকম হতে পারে। আর তোমার জাস্ট ধরায় দিলাম, এরকম অহরহ শব্দ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। আমরা জাস্ট ব্যবহার করার সময় যদি একটু খেয়াল করি, দেখবো আমাদের সব মনে হয়ে যাচ্ছে এবং সব পারতেছি আমরা। আচ্ছা, এরপরে কি আছে? পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষের জন্য কি থাকবে? বিভক্তি না, বিভক্তিগুলা কি? হতে থেকেছে, এই 3টা বিভক্তি থাকবে। হতে থেকেছে,
যেমন যেমন এখানে ২ টা উদাহরণ দেয়া আছে খাঁচা ছাড়া, খাঁচা থেকে ছাড়া, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। এটা আমরা শিখছি বেশ কয়েকবার। এটা আমরা শেখার পরেই আছে। খাঁচা থেকে ছাড়া, খাঁচা ছাড়া, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। এই যে হতে থেকে বাদ যাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে এজন্য এটা পঞ্চমী তৎপুরুষ। আমরা এরকম কিছু উদাহরণ আরেকটু দেখি। স্কুল পালানো বা জেল পালানো যাই বলো। এটার ব্যাস বাক্য কি হবে? স্কুল স্কুলকে পালানো? না, স্কুল থেকে পালানো। তাহলে কি হবে? এটা পঞ্চমী তৎপুরুষ। ঠিক আছে? এরকম শব্দ আমি আরো কয়েকটা লিখি। না বুঝতে পারলে এটা তোমার বাসায় করবা, না পারলে জানাবা। ধরো আছে জেল ফেরত। আর একটা শব্দ লিখি বিলাত ফেরত লিখছি, জেল ফেরত লিখছি। আচ্ছা ঠিক আছে, একটাই থাকুক, তোমরা দেখে নিও। তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো, শুধু আমার ক্লাসে কিছুই হবে না। আমি ক্লাসে সবকিছু শিখাই দেবো এমন কিছু না। আমি যতদূর পারছি তোমার বেসিক গুলো ধরাই দেবো, প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের। প্র্যাকটিস না করলে তোমাদের এটা থাকবে না, প্র্যাকটিস করতে হবে। এরপর কি আছে ষষ্ঠী তৎপুরুষ, এখানে কি রয়ের লোপ পাচ্ছে? যেমন চায়ের বাগান, চা বাগান, খেয়াঘাট, খেয়াঘাট, রাজার পুত্র, রাজা, রাজপুত্র। তো আমি যদি বলি আচ্ছা হ্যাঁ, খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট বলছিলাম চতুর্থী তৎপুরুষ হিসাবে, আবার খেয়ার ঘাট, খেয়াঘাট। এখানে আবার এটা ষষ্ঠী তৎপুরুষ। দেখো ২ টাই ইউজ করা যায়। কিছু, কিছু ক্ষেত্রে এরকম ২ টাই ইউজ করা যায়। কোনো জায়গাতে খেয়ার জন্য ঘাট চতুর্থী দেয়া আছে, কোনো জায়গাতে খেয়ার ঘাট বা খেয়ার জন্য ঘাট ওটাই বেশি আছে। খেয়ার ঘাট, খেয়া ঘাট এটা কম ইউজ করছে। তবে এরকমও হয়। তোমার ব্যাস বাক্যের উপরে নির্ভর করে সমাসবদ্ধ পদ কি হবে। ঠিক আছে? তারপরে আমি তোমাদের আরো ২-১ টা উদাহরণ দিই। ফুল বাগান। ফুল বাগান। তো ফুল বাগান জিনিসটা কি? ফুলকে বাগান, না ফুলের দ্বারা বাগান, না ফুল কর্তৃক বাগান, না ফুল হতে বাগান? এটা কোনো কিছুই না, ফুলের বাগান। তো যেহেতু এখানে র এর লোপ পাচ্ছে সেহেতু এটার নাম কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, এরকম তোমরা আরো দেখো, যদি না পারো আমাকে জানাও। এরপর কি আছে? সপ্তমী। পূর্বপদে সপ্তমী বিভক্তি এ, অতে, এতে এগুলা বাদ যাচ্ছে। এরা লোপ পাচ্ছে, এর নাম কি হচ্ছে? সপ্তমী তৎপুরুষ। যেমন গাছে পাকা, গাছ পাকা, অকালে মরণ, অকাল মরণ, দিবা নিদ্রা, দিবায় নিদ্রা। ঠিক আছে? আমি আরো ২-১ টা উদাহরণ দিই তোমাদের এখানে। বস্তা পচা। এর ব্যাস বাক্য কি হবে? বস্তাতে পচা, অথবা তুমি বলতে পারো কি বস্তায় পচা। তো যেটাই হোক সপ্তমী। কারণ সপ্তমীর মধ্যে তেও আছে, অন্তত অও আছে। যেটাই লোপ পাক সেটার জন্য তৎপুরুষ সপ্তমীটাই হবে। কারণ সপ্তমী বিভক্তি তে, অ ২ টাই। আচ্ছা, এরকম শব্দ ২-১ টা আমি দিই, তোমার প্র্যাকটিস করো। রাত কানা কি হবে? তাল কানা কি হবে? তোমরা এগুলো বাসায় করবা। বাকপটু। আমি বলেই দিই। রাত কানা, রাতে কানা, তাল কানা, তালে কানা, বাকপটু, বাকে পটু। এগুলা সপ্তমী। কারণ কে বাদ যাচ্ছে? সরি, কারণ এ বাদ যাচ্ছে, এ। একটা আমি দেখায় দিই। বাকপটু কি হবে? বাকে পটু। তো এই যে এখানে কি বাদ যাচ্ছে? এখানে একটা এ আছে না? এটা দেখো এখানে নাই। এজন্য এটা সপ্তমী তৎপুরুষ হবে।
আচ্ছা, এরপরে আমরা শিখবো নয় ও তৎপুরুষ। নয় ও তৎপুরুষ ব্যাপারটা অনেক কঠিন লাগতে পারে, কারণ নয় ও নামটা কেমন জানে। আমরা জানবো নয় অর্থ কি, নয় মানে নাবাচক, নয় অর্থ নাবাচক। তো আমরা এখানে সংক্ষেপে একটা জিনিস লিখে নিই। এখানে কি আছে দেখার দরকার নাই, আমি একটা জিনিস লিখতেছি সেটা দেখো। সেটা কি? নেতিবাচক শব্দ। নেতিবাচক শব্দ, নেতিবাচক শব্দের পূর্বে বা আদিতে যদি অ থাকে তখন তখন সেই সমাসবদ্ধ পদটি নয় তৎপুরুষ হবে। ঠিক আছে, যেমন দেখো অনাচার একটা শব্দ। অনাচার অর্থ কি? নেগেটিভ অর্থ দিচ্ছে না, নেতিবাচক অর্থ দিচ্ছে বা না বোধক। তো এটা হবে নয় তৎপুরুষ। কি হবে? বেশ বাক্য খুবই ইজি। ন আচার। আচার মানে কি? আচরণ। অবিশ্বাস কি হবে? নয় বিশ্বাস। অকাতর কি হবে? ন কাতর। খুবই ইজি নয় তৎপুরুষ গুলা। অ থাকলে আমরা বুঝে ফেলবো এটা নয় তৎপুরুষ। যেমন অদেখা কি হবে? ন দেখা। কিংবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি, নয় দেখা। আর ন লেখা বাদ দিয়ে আমরা এরকমও লিখতে পারি যে নয় দেখা। অদেখা মানে কি? নয় দেখা। এগুলা কি? এগুলো হচ্ছে নয় তৎপুরুষ। ঠিক আছে, অদেখা, নয় দেখা, নয় তৎপুরুষ। তারপরে এরকম শব্দ আমরা আরো কিছু দেখি। অনাস্থা, নয় আস্থা, নয় তৎপুরুষ। তারপরে আছে অচেনা, নয় চেনা, নয় তৎপুরুষ। অ থাকা মাত্র আমরা বুঝে ফেলবো। অঘাট, নয় ঘাট। ঠিক আছে, এরকম খুবই ইজি, আমরা সহজেই পারবো। অকাল, নয় কাল। তো এরকম আর কি, আমরা খুব সহজেই পারবো। নয় তৎপুরুষ নিয়ে তোমাদের প্রশ্ন থাকলে আমাকে জানাও। তবে একটা ব্যাপার এখানে বলে রাখি, এইগুলা তো নয় হিসাবে আছে। এখন এখানে অনেক সময় অভাব অর্থে এগুলাকে অব্যয়ীভাব বানানো যায়। অব্যয়ভাব সমাস বানানো যায়। অব্যয়ভাব সমাস নিয়ে আমার ক্লাস হয়নি। নেক্সট ক্লাসে আমরা অব্যয়ভাব শিখবো, তখন এটা আরো ভালো মতো বুঝতে পারবো। যেমন ধরো আমি একটু আগে তোমাদের বললাম কি, অদেখা। ব্যাসবাবু কি ছিল? নয় দেখা। এরকম না হলে নয় তৎপুরুষ। কিন্তু যদি বলি দেখার অভাব, এরকম যদি ব্যাস বাক্য হয় সেক্ষেত্রে কিন্তু এটা অব্যয়ভাব সমাস হবে। তো এরকম প্রত্যেকটাকে আমরা অব্যয়ভাব সমাস বানাতে পারি। তবে জেনারেলি এক্ষেত্রে অব্যয়ভাব সমাস বানালে ভুল হয়। অব্যয়ভাব সমাস আমরা বানাবো না, কারণ অব্যয়ভাব সমাস এখানে দিলে ভুল হবে নর্মাল যদি না থাকে। আর যদি কোনো সময় দেয়া থাকে সেক্ষেত্রে তোমরা অব্যয়ভাব বানাবা, অব্যয়ভাব উত্তর করবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। কিন্তু যে জেনারেল যদি অদেখা আছে তোমরা লিখবা নয় দেখা, নয় তৎপুরুষ। কিন্তু এরকম বানানো সম্ভব, তাই এটা তোমাদের দেখায় রাখলাম। এখন অ দিয়ে শুরু হয়েও নয় তৎপুরুষ হয় না, এরকম কিছু সমাস আছে। আমি সেগুলা দেখব, সে শব্দগুলো একটু দেখবো, দেখাবো তোমাদের। অ দিয়ে শুরু হয়েছে, আমি একটু কি বললাম, অ দিয়ে শুরু হয়ে নেতিবাচক অর্থ দিলে সেটা নয় তৎপুরুষ হবে। কিন্তু এই যে তোমাদের কয়েকটা শব্দ লিখবো দেখো। অকেজো, অকেজো, অপয়া, অবুঝ,
এইগুলা নয় তৎপুরুষ হবে না, কারণ এদের ব্যাস বাক্য কি? অকেজ। অকেজ অর্থ কি? কাজ নাই যার। দেখো, যার কাজ নাই তাকে অকেজ বলা হচ্ছে। কাজ বা কোনটাই প্রধান না, তাকে বোঝানো হচ্ছে যার কাজ নাই, তাকে বোঝানো। তাহলে এটা কি? অন্য কিছু বোঝালে কি হয়? বহুব্রীহি। কেমন বহুব্রীহি? এগুলো নয় বহুব্রীহি। অপয়া, পয়া নাই যার, তাহলে কি হচ্ছে? নয় বহুব্রীহি। অপয়া বলতে পয়া বোঝায় না, কিন্তু পয়া মন্দ বোঝায় না। অপয়া বলতে এমন কাউকে বোঝায় যারা দেখলে দেখা যায় সারাদিন খারাপ যায়, এরকম মনে করে, যাকে দেখলে পয়া মন্দ হয় না বা ভালো হয় না, তাকে বলা হয় অপয়া। অপয়া বলতে পয়া বোঝায় না, বোঝায় সেই একটা নির্দিষ্ট ব্যক্তিকে যারা দেখলে পয়া মন্দ হয় না। তো এটা হচ্ছে অপয়া। এই জন্য যেহেতু নির্দিষ্ট হচ্ছে এবং অন্য কিছু বলছে, তাই এটা বহুব্রীহি। অবুঝ কি হবে? বুঝ নাই যার, তাকেই বোঝাচ্ছে। এক্ষেত্রে এটা কি হবে? এটাও নয় বহুব্রীহি হবে। এগুলো ব্যতিক্রম এবং এগুলা পরীক্ষায় আসে। অনেকে তৎপুরুষ মনে করে ভুল করে দেয়, এগুলো নয় বহুব্রীহি। কেন? এটা বুঝাই দিলাম। না বুঝতে হলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এরপরে আছে আমাদের উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষে যাব, তার আগে একটু মুছে নি লেখাগুলা। আশা করছি তোমাদের তোলা হয়ে গেছে, যাদের তোলা হয়নি পরে তুলে নিও রেকর্ডেড ক্লাস দেখে। উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষে কি হচ্ছে? আমরা উপপদ তৎপুরুষে দুটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে অদ, দুটো শব্দ মনে রাখবো। একটা হচ্ছে অদ আর একটা হচ্ছে অজ। অদ অর্থ কি? অদ অর্থ দেয়া। অজ অর্থ কি? অজ অর্থ জন্মানো। এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এরকম যখন দেখবো কোনো শব্দ শেষে অদ বা অজ আসে, তখন সেটা কি হবে? তখন সেটা উপপদ তৎপুরুষ হবে। খুব সহজ। যেমন দু একটা ব্যতিক্রম আছে, যেমন জলে চলে যা, জলচর, এই ব্যাপারটা আলাদা। তবে দেখো, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, এইগুলা বেশি আসে, এগুলা ছাড়াও আসে। যেমন ওগুলাতে আসতেছি, এগুলা বেশি আসে, এগুলো আগে দেখাই দিই তোমাদের কয়েকটা, তারপরে ওগুলাতে আসতেছি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার না বললেই না। এখানে পূর্ব পদে থাকে বিশেষ্য আর পর পদে থাকে ক্রিয়া। পর পদে কি থাকে? ক্রিয়া। তো এই যে পূর্ব পদে বিশেষ্য আর পর পদে ক্রিয়ার যে সমাস, তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা আরেকটু বোঝাচ্ছে কি? দন্ত পদের সাথে যে সমাস হয়, এই একই কথা। পূর্বপদে বিশেষ্য থাকছে, পরপদে ক্রিয়া থাকতেছে। তো এই যে অদ, অদ অর্থ দেয়া, দেয়া একটা ক্রিয়া। আর অজ, অজ জন্মানো, এটা একটা ক্রিয়া। এই দুটা জিনিস আমরা মনে রাখবো, এখান থেকে বেশি আসে। কারণ অদ আর অজ দিয়ে কিছু আমি শব্দ লিখি। যেমন ধরো পঙ্কজ, পঙ্কজ কি হবে? পঙ্কে জন্মে যা, জলোজ, জলে জন্মে যা। আসলে ধরো জলোদ, জল দেয় যা। আসলে ধরো করোদ, কর দেয় যে। বনজ, বনে জন্মে যা। পঙ্কজ কি হবে? পঙ্কে জন্মে যা। এই জন্মানো ক্রিয়া, এই যে পঙ্ক, পঙ্ক অর্থ কাদা, পাঁক, কাদা, এগুলা, এগুলা পঙ্ক। এই জন্য এটা কি বলতেছে? পঙ্কটা হচ্ছে একটা নাম, কোনো কিছুর নাম। আর অজ, অজ আছে সাথে, অজ হচ্ছে ক্রিয়া। এই জন্য বিশেষ সাথে ক্রিয়া যে মিল হচ্ছে, ক্রিয়া যে সমাসটা হচ্ছে, এই জন্য পঙ্ক অর্থ কি? পঙ্কে জন্মে যা। এরকম, এরকম দিচ্ছে, বেশ বাক্য দিচ্ছে। আর এখানে আমরা অজ তো আমরা পাই না। অজ পাই না কেন? অজ হচ্ছে সংস্কৃত মূল ধাতু।
সংস্কৃত থেকে আসছে, এই জন্য আমরা এগুলো সচরাচর দেখতে পাই না। এসব ক্ষেত্রে কি হবে? উপপদ তৎপুরুষ হবে। জলজ, জলে জন্মে যা। কর, জলদ, জল দেয় যে। করদ, কর দেয় যে। জল দেয় যে। এই যে অদত্ত দেয়া, জল তো জল। তো এরকম হলে কি হবে? এরকম হলে উপপদ তৎপুরুষ হবে। তাহলে এটা উপপদ তৎপুরুষ। ক্লিয়ার? এখন আরো কিছু উদাহরণ দিব সংস্কৃতর বাইরে, সেগুলো এখানে দেখো যে একটা দেয়া আছে। জলচর, জলে চরে যা। পকেট মার, পকেট মারে যে। ঠিক আছে, পকেট মার, পকেট মারে যে। এগুলো আমরা জেনারেলি এক কথায় প্রকাশে পড়ে থাকি, এরকম কিছু কিছু আছে এখানে। এখন একটা শব্দ আমি লিখবো, দেখো লিখলাম মাছি মারা। তো মাছি মারা অর্থ কি? মাছিকে মারা। এরকমই তো লাগে শুনতে, মাছে মারা অর্থ মাছিকে মারা, বা ব্যাস বাক্য হবে মাছিকে মারা। কিন্তু আসলে তা না। মাছি মারা বলতে মাছি বা মারা এরকম কাউকে বোঝাচ্ছে না। মাছি মারা যে এই ধরনের কাউকে বোঝাচ্ছে। মাছি মারে যে এরকম কাউকে বোঝাচ্ছে। এটা নির্দিষ্ট কেউ না, এই জন্য এটা বহুব্রী হতে পারে না। নির্দিষ্ট হলেই বহুব্রী হয়ে যেত। তো মাছি মারা কি? মাছি মারা মানে মাছিকে মারা না। কেউ যদি লেখে মাছিকে মারা, তাহলে এটা ভুল হবে। তো সঠিকটা কি? মাছি মারে যে। এটা অনির্দিষ্ট, এই জন্য বহুব্রী হতে পারে না। এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। ঠিক আছে? আর মাছি মারা লোক বলতে কাদের বোঝায়? যারা কোনো কাজ 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 টাজ করে না, তাদের মাছি মারা লোক বোঝায়। তারপরে আমি তোমাদের আরেকটা শব্দ দেখাবো, ছেলে ধরা। ছেলে ধরা অর্থ কি? ছেলেকে ধরা না, ছেলে ধরে যে। তাহলে মেয়ে ধরা কি হবে? মেয়ে ধরে যে। আরেকটা শব্দ লেখো, ছা পোষা। এটা কি ছাকে পোষা? না, ছা পোষে যে। তো সবাই ছা পুষলেও কিন্তু ছা পোষা হবে না। ছা পোষা বলতে বোঝায় যারা, যাদের দিন আনে দিন খায় এরকম টাইপ মানুষ, দুঃখ কষ্টের সংসার, তাদের বোঝায় যে ছা পোষা। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকার কথা না, তারপর যদি থাকে আমাকে বলবো। প্রশ্ন থাকলে আমাকে জানাও। তো তারপর ধামা ধরা একটা শব্দ আমাদের লিখে দিয়ে, এই শব্দটা না লিখলে পড়ানো। ধামা ধরা। তো কেউ যদি সারাদিন ধামা ধরে থাকে, সে কি ধামা ধরা হবে? হবে না। ধামা ধরা বলতে বোঝায় তোষামোদ করে, যারা তোষামোদ করে, মোট কথা পাম দেয়। হ্যাঁ হ্যাঁ। তো কি হবে? ধামা ধরা, ধামা ধরে যে। জিনিসটা কি? জিনিসটা উপপদ তৎপুরুষ। ওকে? মাছি মারা, তুমি সারাদিন মাছি মারলেও মাছি মারা হতে পারবে না, কারণ তুমি একটা স্টুডেন্ট। শিক্ষার্থী কখনো মাছি মারা হতে পারে না। মাছি মারা কি? যার কোনো কাজ নাই, এরকম টাইপের মানুষ বোঝায়। ঠিক আছে? যার কাজ নাই এরকম টাইপ মানুষকে বোঝায় মাছি মারা দিয়ে। আচ্ছা, অলুক তৎপুরুষ। যে তৎপুরুষের পূর্বপদে বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ। যেমন গায়ে পড়া, গায়ে পড়া। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। কলের গান, কলের গান। এখানে দেখো সমাসবদ্ধ পদে আর ব্যাস বাক্যে কোনো প্রকার কি নাই, কোনো প্রকার বিভক্তি লোপ পাচ্ছে না পূর্বপদের। এই যে পূর্বপদ গায়ে, এটা সমাসবদ্ধ পদে গায়ে আছে, এই কারটা লোপ পায় না। ঘিয়ে, ঘিয়ে সমাসবদ্ধ পদেও আছে। কলের সমাসবদ্ধ পদেও কলের আছে। এগুলো লোপ যেহেতু পাচ্ছে না, এই জন্য এগুলো কি বলা হচ্ছে? অলুক। বিভক্তি লোপ পাচ্ছে না, তাই এটার নাম কি হচ্ছে? অলুক তৎপুরুষ। ঠিক আছে? এটা তো খুব ইজি, এবং আমরা বুঝতে পারবো এটা খুব ইজি। অলুক তৎপুরুষ আমরা খুব সহজেই বুঝতে পারতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরো কয়েকটা লিখি। যেমন ধরো আছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। যেমন আছে ধরো কলে ছাটা। কলে ছাটা, এটা কি হবে? এটার ব্যাস বাক্য ওই কলে ছাটা, এটাই হবে। আর এটা হবে একটা অলুক তৎপুরুষ।
তারপরে ধরো যে তোমার ধরো একটা ব্যাস বাক্য আসলো গরুর গাড়ি। তো তুমি কি সমাসবদ্ধ করার সময় কি তুমি গরু গাড়ি লিখতে পারবা? তুমি কেন, পৃথিবীর কেউই লিখতে পারবে না। এটা তোমার গরুর গাড়ি লিখতে হবে। সমাসবদ্ধ করার সময় গরুর গাড়ি লিখতে হবে, যেহেতু এখানে রয়ের লোপ পাচ্ছে না বা বিভক্তি লোপ পাচ্ছে না, তাহলে তার সেজন্য এটা অলুক তৎপুরুষ। ক্লিয়ার? এর অলুক তৎপুরুষ আরো কয়েকটা আছে, যেমন মনের মানুষ, সোনার তরী। সোনার তরী, কোনো কোনো বিভক্তি লোপ পাচ্ছে না এক্ষেত্রেও। আবার মনের মানুষ, বিভক্তি লোপ পাচ্ছে না, আমরা ব্যাস বাক্যে এটাই পাবো। এই জন্য এগুলো হচ্ছে অলুক তৎপুরুষ। এই যে সোনার সাথে রয়ের আছে, মনের সাথে এর আছে, এই এই কারণে এগুলো হচ্ছে অলুক তৎপুরুষ। আচ্ছা, এখন একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে দ্বিতীয়ার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের পড়ায় নাই। সে দ্বিতীয়ার ওই যে ওই ব্যাপারটা আরেকবার বোঝায়। দ্বিতীয়ার একটা জিনিস বাদ বাদ আছে আমাদের। সেটা কি, তোমাদের একটা ব্যাপার বলে রাখি এই জায়গাতে, যখন ব্যাপ্তি, ব্যাপ্তি বা ব্যাপিয়া বোঝাবে, ব্যাপ্তি বা ব্যাপিয়া বোঝাবে, একটা নির্দিষ্ট সময়কাল বোঝাবে, তখন সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ। ব্যাস বাক্যে যদি এরকম থাকে তখন সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ। তো দেখো, ব্যাপ্তি বোঝাইলে যদি ব্যাপ্তি লোপ পায় সেক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এগুলা কেমন, ধরো আমি লিখলাম একটা শব্দ চির সুখী, কি হবে এর ব্যাস বাক্য? চিরকাল ব্যাপিয়া সুখী। তো এই যে ব্যাপিয়াটা লোপ পাচ্ছে যেহেতু, সেহেতু এটা কি হবে, সেহেতু এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। কারণ আমরা মাত্র শিখছি কি, যে ব্যাপ্তি বা ব্যাপিয়ার ক্ষেত্রে যদি লোপ পায় সেক্ষেত্রে এটা দ্বিতীয় তৎপুরুষ হবে। এরকম আরো কিছু শব্দ আমরা লিখবো, আমি লিখবো, তোমরা এগুলা করো, কোনোটাতে সমস্যা হলে আমাকে জানাও। চিররুগ্ন, চিররুগ্ন, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। শব্দগুলো দেখো, চিরস্মরণীয়, চিরকৃতজ্ঞ, আর আরেকটা শব্দ দেখো, জীবনানন্দ। শেষেরটা আমি একটু তোমাদের করে দিই, কি হবে, জীবনকাল ব্যাপিয়া আনন্দ। জীবনকাল ব্যাপিয়া আনন্দ। এই যে ব্যাপিয়া লোপ পাচ্ছে, আমরা দেখো সমাসবদ্ধ শব্দে ব্যাপিয়া লোপ পাচ্ছে, তাহলে এটাকে কি বলবো আমরা? তাহলে এটাকে আমরা বলবো দ্বিতীয় তৎপুরুষ। আচ্ছা, তো তৎপুরুষ সমাসের কোনো ব্যাপার নিয়ে, তৎপুরুষ সমাসের পুরো ক্লাসটা করানো শেষ। এখন তারপর যদি তোমাদের কোনো ব্যাপার নিয়ে প্রশ্ন থাকে আমাকে জানাও, আমি কিছুক্ষণ তোমাদের প্রশ্ন নেব। আমি স্লাইডটা দেখি ততক্ষণে কোনো কিছু বাদ গেল নাকি। আশা করি কোনো
সমস্যা নাই। তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো। তোমাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাস হবে পরবর্তী শুক্রবারে।